হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই একটা হট টপিক। স্টুডেন্টরা হচ্ছে এটা দেখলেই ভয়ে একদম কনফিউশনে অবস্থা খারাপ হয়ে যায়। বাট বিলিভ মি, দ্যাটস দ্য ইজিয়েস্ট টাইপস অফ কোয়েশ্চেন হুইচ ইজ কম্বাইন্ড চার্ট। কেন আমি এটাকে সহজ বললাম? কারণ হচ্ছে ইউসি, যদি একটা থাকে, মনে করো এখানে যদি শুধু টেবিল থাকতো বা শুধু পাই চার্ট থাকতো, তখন বডি প্যারাগ্রাফ লেখার সময় তুমি হচ্ছে একটু চিন্তা করতে হইতো, রাইট? যে বডি প্যারাগ্রাফ ওয়ানে আমি কোন কোন এলিমেন্ট গুলা লিখবো আর বডি প্যারাগ্রাফ টুতে কোন কোন এলিমেন্ট গুলা লিখবো। কিন্তু যদি সেটা কম্বাইন্ড চার্ট হয় তাহলে এই বিষয়টা আর থাকে না। কেন? কারণ সিম্পলি তুমি হচ্ছে প্রথম চার্টটা বডি প্যারাগ্রাফ ওয়ানে লিখবা আর দ্বিতীয় যে চার্ট থাকবে সেটা হচ্ছে বডি প্যারাগ্রাফ টুতে লিখবা। এজ সিম্পল এজ দ্যাট। অ্যান্ড দিস উইল সেভ ইউ টাইম। আই গ্যারান্টি ইউ দ্যাট। এখানে তুমি হচ্ছে যে চিন্তাতে যে সময়টা নষ্ট করতে, সেই সময়টা তোমার এখানে নষ্ট করতে হবে না। তুমি বডি প্যারাগ্রাফ ওয়ানে হচ্ছে প্রথমটা লিখে ফেললা, বডি প্যারাগ্রাফ টুতে হচ্ছে দ্বিতীয়টা, শেষ। রাইট? আচ্ছা, ওইটাতে আমি পরে আসতেছি। আজকে আমি হচ্ছে এই কোয়েশনটা সলভ করবো তোমাদের জন্য, এবং কিভাবে হচ্ছে এই কম্বাইন্ড চার্টটা সলভ করতে হয় সেটা হচ্ছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। নাও, প্রথমে ইন্ট্রোডাকশন লিখতে হবে, কারেক্ট? ইন্ট্রোডাকশন আমরা কিভাবে লিখি? লেট মি জাস্ট ওপেন অ্যানাদার ট্যাব। অলরাইট, ইন্ট্রোডাকশন লিখতে হলে লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি খুবই সিম্পল একটা ওয়ে তোমাদেরকে বলে দিচ্ছি, হুইচ ইজ ভয়েস চেঞ্জ। শুধুমাত্র কোয়েশনের ভয়েসটা চেঞ্জ করে ফেলো। প্রত্যেকটা কোয়েশন টাস্ক ওয়ানের, অল দ্য কোয়েশন অফ টাস্ক ওয়ান উইল বি ইন অ্যাক্টিভ ভয়েস, যেখানে থাকবে একটা সাবজেক্ট, থাকবে একটা ভার্ব, আরো থাকবে একটা অবজেক্ট। তোমাকে কি করতে হবে? এই অ্যাক্টিভ ভয়েসের কোয়েশন থেকে প্যাসিভ ভয়েসে লিখতে হবে। প্যাসিভ, অ্যাক্টিভ, প্যাসিভ অনেক ঝামেলা আছে, কি করতে হবে না করতে হবে অনেক কিছু আছে, কিন্তু কোয়েশনটাকে কিভাবে প্যাসিভে করা যায় সেটা খুবই সহজ একটা বিষয়, এবং সেটা আমি তোমাকে আজকে হচ্ছে এখানে দেখে দেবো। যদি আমার আগের ভিডিওগুলোতেও ছিল, তোমরা হচ্ছে সেটা রাইটিং এর যে ভিডিওগুলো আছে সেটা দেখলেই বুঝতে পারবে। মুভিং অন, প্যাসিভে কি করতে হয় স্কুলে শিখেছি। অবজেক্টটা লিখতে হবে, সরি, তারপর হচ্ছে একটা বি ভার্ব, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল যেটাকে V3 বলে, তারপর হচ্ছে একটা ভাই লিখবো, তারপর হচ্ছে সাবজেক্ট। অলরাইট, তাহলে আমাদের কোয়েশনে গিয়ে কি করতে হবে? আমাদের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট বের করতে হবে। নাও রিমেম্বার, আমরা যদি ভার্বটাকে খুঁজে পাই তাহলে সাবজেক্ট আর অবজেক্ট খুব সহজেই খুঁজে পাওয়া যাবে। কেন? ভার্বের যে আগের যে অংশটা থাকবে, পূর্বের অংশটা হচ্ছে সাবজেক্ট, আর ভার্বের পরের পুরো অংশটা হচ্ছে অবজেক্ট। এবং ভার্ব সেগুলো হচ্ছে অনেকে আবার চেনে না, যারা হচ্ছে দুর্বল স্টুডেন্ট। আমি হচ্ছে দুর্বল স্টুডেন্টদের কে হচ্ছে মাথায় রেখে ভিডিওগুলো তৈরি করি। তোমরা যারা হচ্ছে আমার ভিডিওগুলো দেখতেছো তাদের ইনফরমেশনের জন্য বলে দিই। কারণ হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টই ইংলিশে স্ট্রাগল করে, এবং তাদের কথা মাথায় রেখেই আমি ক্লাসগুলো পরিচালনা করি এবং ভিডিওগুলো তৈরি করি। অবশ্যই যারা হচ্ছে হায়ার মার্কস অ্যাটেম্প্ট করতে চায় তাদেরকে কি করতে হবে সেটাও আমি বলে দিই। বাট আমাদের মেইন ফোকাসটা থাকে যারা হচ্ছে 6.5 পেতে চায় রাইটিং, এবং যেটা খুবই সহজে পাওয়া যায়, তাদেরকে হচ্ছে কিভাবে আনসার করতে হবে। নাও ভার্ব, সবগুলো টাস্ক অন কোয়েশনে তিনটা মাত্র ভার্ব ব্যবহার করা হয়েছে। কয়টা? তিনটা ভার্ব। একটা হচ্ছে শো, সরি আমি কি করে ফেলছি আল্লাহ জানে। আচ্ছা, একটা হচ্ছে শো। তুমি যদি শো দেখো, যেখানেই শো দেখবা এটা ভার্ব কোয়েশনে। তারপরে দেওয়া থাকে হচ্ছে গিভ, অথবা তাকে কম্পেয়ার। এই তিনটার যে কোনো একটা শব্দ হচ্ছে কোয়েশনে থাকবে। আমরা আমাদের কোয়েশনে যাব এবং গিয়ে দেখব যে এই তিনটা শব্দের মধ্যে কোনটা আছে। The table and charts detailed below give information. Give শব্দটা আছে, এইটা হচ্ছে ভার্ব আমাদের। ওকে, দেওয়া, ইনফরমেশন দিচ্ছে। তাহলে এইটা হচ্ছে ভার্ব। তার মানে এই ভার্বের পরের অংশটা, এই পুরো অংশটা ফুল স্টপ পর্যন্ত, এই অংশটা হচ্ছে অবজেক্ট, এবং ভার্বের এই পূর্বের অংশটা হচ্ছে সাবজেক্ট। ফেয়ার এনাফ? তাহলে আমরা ভার্ব খুঁজে পাবো খুবই সহজে। এখন তিনটার যে কোনো একটা থাকবে, আর ভার্বের পরের অংশটা হচ্ছে অবজেক্ট।
সো প্যাসিভ ভয়েস লেখার সময় আমাদেরকে প্রথমে অবজেক্টটা লিখতে হবে। অবজেক্টে কি আছে দেখি, ইনফরমেশন অ্যাবাউট দ্য পুলিশ বাজেট ইন 2017 and 2018 ইন ওয়ান এরিয়া অফ ব্রিটেন। এটাকে খুব একটা চেঞ্জ করার সুযোগ এখানে নাই। নর্মালি আমরা হচ্ছে শব্দগুলো অল্প স্বল্প চেঞ্জ করার চেষ্টা করবো, যে যেভাবে পারো। আর না করলেও তেমন একটা সমস্যা না, কারণ তুমি পুরো স্ট্রাকচারটাই চেঞ্জ করে ফেলতেছো, তো এখানে প্যারাফ্রেজিং হয়ে যাচ্ছে। কিন্তু তারপর আমরা শব্দগুলো চেঞ্জ করার চেষ্টা করবো। এখানে শব্দ চেঞ্জ করার স্কোপটা খুবই কম। ইনফরমেশন অ্যাবাউট দ্য পুলিশ বাজেটের জায়গায় যে খুব বেশি কিছু চেঞ্জ করা যাবে সেটা আমার মনে হচ্ছে না। তো এখানে আমি চেঞ্জ করতে যাব না। সরি, কি লিখলাম এটা, ইন্ট্রো, সরি গাইস, গিভ মি আ সেকেন্ড, ইন্ট্রোডাকশন। তো আমি লিখলাম ইনফরমেশন অ্যাবাউট দ্য পুলিশ বাজেট। সরি, ইনফরমেশন অ্যাবাউট দ্য পুলিশ বাজেট, খুব একটা চেঞ্জ করার সুযোগ নাই এখানে। ওকে, ইন 2017 and 2018 এখানে চেঞ্জ করা যায়। আমরা জানি সাল দুইও লেখা যায়, বিটুইন 2017 and 2018 লেখা যায়, ফ্রম 2017 to 2018 লেখা যায়। সো যে কোনো একটা লিখে ফেলবা এখানে। যদি ফ্রম টু থাকে তাহলে বিটুইন অ্যান্ড, যদি বিটুইন অ্যান্ড থাকে তাহলে ফ্রম টু। এখানে অন্য একটা জিনিস দেওয়া আছে, তো আমরা দেখুন একটা লিখলে চলতেছে, বিটুইন 2017 and 2018 ইন ওয়ান এরিয়া অফ ব্রিটেন। এই যে ওয়ান এরিয়া, হ্যাঁ, এরকম যদি থাকে কোনো জায়গায়, ওয়ান এরিয়া, ওয়ান কান্ট্রি, ওয়ান সিটি, রাইট, এরকম সরাসরি তোমরা ওয়ান লিখবা না, ওয়ান এরিয়া লিখবা না। এখানে আমরা লিখবো ওয়ান সার্টেন এরিয়া অফ দ্য ওয়ান পার্টিকুলার এরিয়া, ওয়ান পার্টিকুলার সিটি, ওয়ান সার্টেন সিটি। কেন? শুধুমাত্র একটু ভিন্ন দেখার জন্য, দ্যাটস ইট। পড়তে যেন একটু একটু ডিফারেন্ট মনে হয়। ইন এ সার্টেন এরিয়া ইন ব্রিটেন, রাইট, অথবা ইউনাইটেড কিংডম তুমি লিখতে পারো, এখানে আমি জোর দিচ্ছি না বেশি একটা, যে কোনো একটা তুমি লিখলে চলতেছে, রাইট। সরি গাইস, এরিয়া, ওকে, আমরা অবজেক্টটা লিখছি। হুম, এরপরে আমাদের কি লিখতে হবে, আমরা যাই পেছনে যাই, হ্যাঁ। এরপরে লিখতে হবে কি, একটা বি ভার্ব লিখতে হবে। বি ভার্ব কয়টা জানো তো? বি ভার্ব জানো না? সমস্যা নেই, আমি আছি না। বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, আর হচ্ছে ওয়্যার। এখন লিসেন টু মি কেয়ারফুলি গাইস, প্রত্যেকটা টাস্ক ওয়ান কোয়েশ্চন কিসে থাকে জানো? প্রেজেন্ট টেন্সে থাকে। প্রেজেন্ট টেন্স প্রত্যেকটা, কোনো এখানে কোনো ইয়ে নাই, কি বলে এটারে, ডিফারেন্ট কিছু নাই। সবগুলো টাস্ক ওয়ান কোয়েশ্চন হচ্ছে প্রেজেন্ট টেন্সে থাকে। তাহলে এই যে ওয়াজ এবং ওয়ার, যেগুলো শুধুমাত্র পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এগুলো কি হবে? আমাদের দরকার আছে এগুলো? দরকার না, এগুলো বাদ। আমি লাল কালি কেন করছি, এগুলো বাদ, এগুলো আমি বাদ দিয়ে দিলাম, গেল। তারপরে বাকি থাকলো এম ইজ আর, রাইট। এখানে এম হচ্ছে শুধু আই এর ক্ষেত্রে ব্যবহৃত হয়, আই এম। আর যাই হোক, দুনিয়া উল্টেই যাক আর পাল্টেই যাক, যাই হোক, কোনো টাস্ক কোয়েশনের অবজেক্ট আই হবে না, এটা গ্যারান্টিড। অনেক লম্বা অবজেক্ট থাকতে পারে, বিভিন্ন জিনিস লেখা থাকতে পারে, কিন্তু আই হবে না, আমি হবে না। তো এই জন্য এম শব্দটাও বাকি রইল ইজ এবং আর। এখানে হচ্ছে কোয়েশ্চেন যে আমরা ইজ লিখবো নাকি আর লিখবো। হুম, খুবই সিম্পল জিনিস। ইজ কখন লিখবো? যদি সিঙ্গুলার হয় অবজেক্টটা, কারেক্ট। আর কখন লিখবো? যদি প্লুরাল হয়। খুব কঠিন কিছু? অবশ্যই না। নাও, তাহলে আমরা এখন কোয়েশ্চনে যাবো এবং গিয়ে বোঝার চেষ্টা করবো যে আমাদের যে অবজেক্টটা সেটা ইজ নাকি আর, আই মিন সরি, সিঙ্গুলার নাকি প্লুরাল। তো এত বড় একটা অবজেক্ট গাইস, রাইট, এত বড় একটা সেন্টেন্স, আমরা কিভাবে বুঝবো যে এটা প্লুরাল নাকি সিঙ্গুলার? হুম, আই উইল মেক ইট ইজিয়ার ফর ইউ গাইস। কিভাবে? লেট মি শো ইউ। তোমাদেরকে একটা শব্দ বার করতে হবে। এই যে অত বড় অবজেক্ট, এই অবজেক্টটাতে মেইন শব্দ কিন্তু একটাই, মেইন ওয়ার্ড একটাই। সেই মেইন ওয়ার্ডটা হচ্ছে কোনটা জানো? দ্য ওয়ার্ড বিফোর দ্য ফার্স্ট প্রিপোজিশন। প্রিপোজিশন চেনো না? ইন, অন, অফ, অ্যাট, অ্যারাউন্ড, অ্যাবাউট, রাইট। প্রিপোজিশন, প্রথম প্রিপোজিশনের আগের শব্দটা, ফার্স্ট প্রিপোজিশন।
প্রথম প্রিপজিশনের আগের শব্দটা যদি সিঙ্গুলার হয় তাহলে পুরো অবজেক্টটাই সিঙ্গুলার। প্রথম প্রিপজিশনের আগের শব্দটা যদি প্লুরাল হয় তাহলে পুরো অবজেক্টটাই প্লুরাল। আমরা যাবো আমাদের কোয়েশনে গিয়ে দেখবো প্রথম প্রিপজিশন কোনটা। ইনফরমেশন অ্যাবাউট দ্য পুলিশ, তাহলে অ্যাবাউট প্রথম প্রিপজিশন পাইছি। অ্যাবাউট, অ্যাবাউটের আগের শব্দ কি? ইনফরমেশন। তাহলে এই শব্দটা হচ্ছে ডিটারমাইন করবে পুরো অবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল। তো ইনফরমেশনের সাথে যেহেতু এস অথবা ইএস এরকম কিছু নাই, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি এটা সিঙ্গুলার এবং এখানে বিবারও আমরা ইজ ব্যবহার করব। ইজের পরে বিবারের পরে হচ্ছে আমরা কি ভার্বের পাস্ট পার্টিসিপল। না এই যে তিনটা ভার্বের যেটা থাকবে সেটা পাস্ট পার্টিসিপল তুমি লিখতে পারো, নো প্রবলেম উইথ দ্যাট। যদি শ ভার্ব থাকে তুমি পাস্ট পার্টিসিপল লেখো শন। যদি গিভ থাকে তুমি পাস্ট পার্টিসিপল লেখো গিভেন। যদি হচ্ছে কম্পেয়ার থাকে তুমি ফার্স্ট পার্টিসিপল লেখো কম্পেয়ার। Yeah. Sorry guys. What? হ্যাঁ, কম্পেয়ার তুমি লিখতে পারো, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু কিছু ভার্বস আছে যেগুলো লিখলে একটু সুন্দর দেখায়, রাইট? একটু ভালো দেখায়, যেমন ইলাস্ট্রেট। আছে কি বলে ডিসপ্লে। আছে ডেমনস্ট্রেট। এই ভার্বস গুলা তুমি ইউজ করতে পারো, ওকে? আর কম্পেয়ার শব্দটা ইউজ করতে পারো সব জায়গায়, সরি নট সব জায়গায়। কম্পেয়ার কি? এই কম্পেয়ার শব্দটা আমাকে তো জ্বালায় খাইতেছে। কম্পেয়ার না, কম্পেয়ার হচ্ছে শুধুমাত্র যেখানে তুলনা করা হবে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা যে এখানে হচ্ছে তুলনা করা হচ্ছে, কম্পারিজন করা হচ্ছে, তখন কম্পেয়ার শব্দটা ব্যবহার করবা। মোস্টলি বার গ্রাফের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা যায়, আর টেবিলেও হয়। যেখানে তুমি বুঝতে পারবা যে কম্পারিজনটা হচ্ছে ঠিকঠাক, তো সেখানে তুমি কম্পেয়ার শব্দটা ব্যবহার করবা। আর অন্যথায় বাকি তিনটা যে কোনো একটা, এই তিনটা হচ্ছে সেম সেম মিনিং, মানে হচ্ছে প্রদর্শন করা, ইলাস্ট্রেট, ডিসপ্লে এবং ডেমনস্ট্রেট, যে কোনো একটা তুমি লিখতে পারো। ইলাস্ট্রেট যদি লিখতে চাও তার ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ইলাস্ট্রেটেড। যদি ডেমনস্ট্রেট লিখতে, ডিসপ্লে লিখতে চাও, ডিসপ্লের ফার্স্ট পার্টিসিপল কি? ডিসপ্লে। আমি জানি তোমরা জানো এগুলা। আর ডেমনস্ট্রেটের ক্ষেত্রে ডেমনস্ট্রেটেড। যে কোনো একটা লিখলা, আমি নিলাম ইলাস্ট্রেটেড না ডেমনস্ট্রেটেড, ডাজ নট রিয়েলি ম্যাটার। ওকে, বাই বারের পাশ পার্টিসিপল, তারপর লিখলাম বাই, তারপর হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে এই ভার্বের আগের অংশ, দ্য টেবল এন্ড চার্টস ডিটেলস বিলো। তো এখানে যদি হচ্ছে লাইন গ্রাফ থাকতো আমি বলি যে তোমাদের লেখার জন্য দ্য গিভেন লাইন গ্রাফ। যদি বার চার্ট থাকতো তাহলে লিখতা দ্য গিভেন বার চার্ট। যদি পাই চার্ট থাকতো তাহলে লিখতা দ্য গিভেন পাই চার্ট। গিভেন মানে যেটা দেওয়া আছে, কিন্তু এখানে দুইটা দেওয়া আছে, টেবিল আর পাই চার্ট, তাহলে দুইটা লিখতে হবে, দ্য গিভেন টেবিল এন্ড পাই চার্ট। চার্টস লিখবা কারণ এখানে দুইটা কিন্তু। তো যারা হচ্ছে এভারেজ স্টুডেন্ট, একটু ইংলিশ একটু পিছায় আছি, তাদের জন্য এতটুকুই এনাফ। ইন্ট্রোডাকশন হয়ে গেছে, তোমাকে এর বেশি কিছু লিখতে হবে না। তবে যারা একটু বেশি মার্ক হচ্ছে অ্যাটেম্প করতে চাচ্ছ, ইউ ক্যানট মিস এনিথিং। তোমাকে পুরো বিষয়টা বলতে হবে যে অ্যাকচুয়ালি কোনটা কি রিপ্রেজেন্ট করতেছে, যেখানে যেমন টেবিলটা কি রিপ্রেজেন্ট করতেছে আর পাই চার্টটা কি দেখাইতেছে, ঠিক আছে? এটাও বলতে হবে। যেমন এখানে কি বলছে, দ্য টেবিল ইলাস্ট্রেটস হোয়ার দ্য মানি কেম ফ্রম, মানি কোথা থেকে আসছে। আর চার্ট শোজ হাউ ইট ওয়াজ ডিস্ট্রিবিউটেড, এটা কিভাবে ভাগ করে দেওয়া হয়েছে, কোথায় কোন কতটা খরচ হয়েছে। তাহলে এই জিনিস আমরা এখানে অ্যাড করে দেব। Where the table illustrates, এটা তারা কি ইলাস্ট্রেট লিখছে? আচ্ছা, তাহলে আমরা এখানে ডিসপ্লে লিখি, বারবে তো আর অভাব নাই। যে কোনো একটা লিখবা, the table displays কি the sources। এখানে সোর্স গুলা অ্যাকচুয়ালি কম্পারিজন করতেছে কোনটা থেকে কত আসছে, রাইট? তো এখানে আমরা কম্পেয়ার শব্দটা ব্যবহার করতে পারি, এবং আমার মনে হচ্ছে কম্পেয়ার ভাবটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট, তো আমি কম্পেয়ার ভাবটা লিখি অ্যাকচুয়ালি, where the table compares
দ্য সোর্সেস, মানে যেখান থেকে মানি আসতেছে, অ্যান্ড দ্য pie charts illustrates, এখানে এস লাগবে না যেহেতু চার্টস প্লুরাল, কি ইলাস্ট্রেট করে? দ্য স্পেন্ডিং। দ্যাটস ইট। এটা হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন, খুবই ভালো মানের ইন্ট্রোডাকশন। অলরাইট, নেক্সট প্যারাগ্রাফ হচ্ছে সামারি। সামারিতে আমরা কি লিখি? আমি আরেকটা হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে টাচ করে আসবো, একটা রিক্যাপ দিয়ে আসবো। সামারিতে আমরা কি লিখি? যদি হয় বার চার্ট অথবা পাই চার্ট অথবা টেবিল, এই তিনটা ক্ষেত্রেই আমরা হচ্ছে চারটা বিষয় সামারিতে মেনশন করব। একটা হচ্ছে ট্রেন্ড, আমরা ওভারঅল ট্রেন্ডটা মেনশন করব। ওভারঅল ট্রেন্ডটা মেনশন করব, কোন প্রবণতা আছে কিনা, কমন কমন ট্রেন্ড যেটা হচ্ছে পুরো গ্রাফের ক্ষেত্রে সত্য। তারপর আমরা মেনশন করব হাইয়েস্ট পয়েন্টস, সবগুলো বারে, যদি বার গ্রাফ থাকে সবগুলো বারে, যদি টেবিল থাকে সবগুলো ক্যাটাগরির, আর যদি পাই চার্ট থাকে সবগুলো পাই চার্টের হাইয়েস্ট পয়েন্টস। এবং নেক্সট আমরা মেনশন করব লোয়েস্ট পয়েন্টস। তারপরে আমরা যাব মেজর ডিফারেন্সে, যদি লেখার সুযোগ থাকে। মেজর ডিফারেন্সটা সবসময় লেখার সুযোগ থাকে না, মোস্টলি বার গ্রাফের ক্ষেত্রে এটা লেখার একটা স্কোপ তৈরি হয়, বাট বাকিগুলোতে আমার মনে হয় না মেজর ডিফারেন্স লেখার তেমন একটা স্কোপ থাকে। বাট যদি অবশ্যই পাওয়া যায় তাহলে অবশ্যই তুমি একটা মেনশন করবা। তখন কি হবে তোমার ওভারঅল মানে কি, সামারি মানে কি, পুরো গ্রাফটার যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে সেগুলো তুমি নিয়ে আসতে হবে। তো এই চারটা জিনিস যদি তুমি খুঁজে বার করতে পারো তাহলে পুরো গ্রাফে আর আর বাকি আর কিচ্ছু থাকে না, তুমি সবকিছু মেনশন করে ফেলতে পারবে। নাও আমি আগেই বলছি আমার ভিডিওগুলা বা ক্লাসগুলো হচ্ছে ইন্টেন্ডেড থাকে ফর স্টুডেন্টসদের জন্য, যারা হচ্ছে একটু দুর্বল তাদের জন্য। সো তাদের জন্য আমি মেনশন করতেছি, তোমাদের এই সব কিছু যদি খুঁজে পেতে সমস্যা হয় এবং লিখতে চাও না, দরকারও না অ্যাকচুয়ালি, তোমরা শুধু হাইয়েস্ট পয়েন্টস আর লোয়েস্ট পয়েন্টস গুলো লিখে দিবা, দ্যাটস ইট, আর কিছু দরকার নাই। আর যারা হচ্ছে একটু বেশি মার্কস পেতে চাও, যেমন 7.58, তাদেরকে হচ্ছে অবশ্যই চারটা জিনিসই মেনশন করতে হবে। আমরা সামারি শুরু করি। ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট, বলে ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট, সবকিছু মিলে দেখা যায় যে কি দেখা যায়। নাও এখানে একটা কনফিউশন চলে আসে যখন তোমরা কম্বাইন্ড চার্ট দেখো, তো সামারিতে আমরা কি লিখবো? সো টু আনসার দ্যাট, সামারিতে তোমাদেরকে দুইটা চার্টই মেনশন করতে হবে। যেমন প্রথমে আমরা টেবিলের ক্ষেত্রে ওই চারটা বিষয় দেখো মেনশন করা যায় কিনা, তারপর হচ্ছে পাই চার্টের ক্ষেত্রে ওই চারটা বিষয় দেখো মেনশন করা যায় কিনা। টেবিলের ক্ষেত্রে ট্রেন্ডটা কি? You see, এই ট্রেন্ড খুঁজে পেতে স্টুডেন্টদের অনেক সময় লাগে এবং অনেক সময় সেখানে নষ্ট করো তোমরা। তো যারা হচ্ছে খুঁজে পাও না তাদেরকে আমি আবার বলবো, জাস্ট জাস্ট রাইট দ্য হাইয়েস্ট পয়েন্টস এন্ড লোয়েস্ট পয়েন্টস এন্ড দ্যাট উইল ডু ফর ইউ। আর যারা হচ্ছে খুঁজে পাও তারা হচ্ছে অবশ্যই একটু দেখলেই খুঁজে পাবা, এবং এটা প্র্যাকটিসের বিষয় অ্যাকচুয়ালি। যেমন আমি যখনই হচ্ছে টেবিলের দিকে তাকাইলাম, আমি দেখলাম যে সবগুলো সোর্সের টাকাই হচ্ছে 2017 থেকে 2018 গিয়ে কি হয়েছে, বৃদ্ধি পাইছে। তো এটা হচ্ছে ট্রেন্ড, যে প্রত্যেকটা সোর্সের কন্ট্রিবিউশনই বৃদ্ধি পাইছে। অলরাইট, 2017-তে হচ্ছে ন্যাশনাল গভর্নমেন্ট ছিল 175 থেকে 177, 91 থেকে 102 হচ্ছে লোকাল ট্যাক্সেস, আদার সোর্সেস 38 থেকে হচ্ছে 38.5, সবগুলো বৃদ্ধি পাইছে। তো এটা হচ্ছে ট্রেন্ড, যেটা হচ্ছে পুরো গ্রাফের ক্ষেত্রে সত্য। তো ট্রেন্ডটা যদি আমরা লিখি কি, দ্য কন্ট্রিবিউশন ফ্রম অল দ্য সোর্সেস, কি হয়েছে, বৃদ্ধি পাইছে, ইনক্রিজ লিখতে পারো। ইসে আমি তোমাকে বলি, ল্যাঙ্গুয়েজ একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় রাইটিং এর ক্ষেত্রে, এবং রাইটিং ইজ দ্য প্লেস আই অলওয়েজ সে encourage students to, show creativity. The more creative you are, the more score you will get. So তোমার লেখার মধ্যে একটা ক্রিয়েটিভিটি থাকতে হবে, তুমি সুন্দর করে লেখো। এখানে ইনক্রিজ আমরা লিখতে পারবো, কিন্তু ইনক্রিজ না লিখে যদি আমি লিখি showed an upward trend,
it sounds better. Alright? It sounds better. এটা দেখতে সুন্দর। So এরকম হচ্ছে ক্রিয়েটিভিটি দেখানোর চেষ্টা করবো। তখন হচ্ছে রাইটিং এ ভালো স্কোর পেতে পারো। কারণ আমি বলি তোমাদেরকে একটা বিষয়, সিক্স সিক্স হচ্ছে মনে করো এভারেজ। ওইখানে সবাই সিক্স পাইতে পারে। নো প্রবলেম উইথ দ্যাট। তুমি একটু চেষ্টা করলে সিক্স পাবা রাইটিং। না, এই যে 6 থেকে 6.5 বা 7 এ যাওয়া, এখানেই হচ্ছে ক্রিয়েটিভিটি ডিফারেন্সটা। তা না হলে 6 পর্যন্ত লেখা সমানই। তুমি শুধু ইনফরমেশন গুলো যদি দিয়ে দাও, তুমি 6 থেকে 6.5 পেতে পারো। বাট এর বেশি 7, 7.5, 8 পেতে হলে তোমার লেখার মধ্যে ভেরিয়েশন থাকতে হবে, তোমার লেখার মধ্যে সুইটনেস থাকতে হবে, ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল তোমাকে ইউজ করতে হবে। আমরা জানি 4টা ক্রাইটেরিয়া, এবং সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, খুব ডিটেইল আমি হচ্ছে এখানে 4টা ক্রাইটেরিয়া এক্সপ্লেন করছি। আই উইল গিভ ইউ দ্য লিঙ্ক অন দ্য বায়ো, সরি অন দ্য ডিসক্রিপশন। ইউ ক্যান চেক দ্যাট আউট। তো যেটা আমি বলতে চাচ্ছি যে তোমার লেখার মধ্যে তোমার স্কোরের অনেক অনেক স্কোরটা অনেকাংশেই ডিপেন্ড করবে। তো আমরা ইনক্রিজ না লিখে আমরা লিখলাম শোড এন ওভারঅল, সরি আপওয়ার্ড ট্রেন্ড। এরপরে কি হাইয়েস্ট পয়েন্ট? 2017-তে হাইয়েস্ট পয়েন্ট কি ছিল? ইটস অবভিয়াস, রাইট? 175.5, অর্থাৎ ন্যাশনাল গভর্নমেন্ট। 2018-তে সেম 177.80, সরি 80। তাহলে দুইটা সালে হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে ন্যাশনাল গভর্নমেন্ট। কত, এটা কিন্তু আমরা লিখবো না। নাম্বারগুলো আমরা লিখবো না ওভারঅলে, কোনো নাম্বার আমরা মেনশন করবো না, কোনো ডিটেইল আমরা ওভারঅলে লিখবো না। শুধু হাইয়েস্ট পয়েন্টটা কি ছিল সেটা লিখবো, সেটা হচ্ছে ন্যাশনাল গভর্নমেন্ট। আর লোয়েস্ট পয়েন্ট হচ্ছে আদার সোর্সেস। নাইস। তো আমরা একটু সুন্দর করে লিখি, একটা কমপ্লেক্স সেন্টেন্স বানাই লিখি। হোয়াইল দ্য মোস্ট অফ দ্য মানি came from the national government, most of the money nation, দুইটা সালে, রাইট? এটা মেনশন করতে হবে। ইন বোথ দ্য ইয়ার্স, সব থেকে কম আসছে আদার সোর্সেস থেকে। আদার সোর্সেস কন্ট্রিবিউটেড, আচ্ছা কন্ট্রিবিউশন তো আমরা একবার লিখছি, এটা আবার লিখবো সমস্যা নাই, বাট এখানে আমরা কন্ট্রিবিউশন নামকে আরেকটা শব্দ ব্যবহার করি, ফান্ডেড। এই যে যত ভ্যারাইটি তোমার থাকবে, এই যে কি বলে লেক্সিক্যাল রিসোর্স, যত ভ্যারাইটি অফ ওয়ার্ড তুমি ইউজ করতে পারবা, ইউ উইল গেট হায়ার মার্কস। আদার সোর্সেস ফান্ডেড দ্য লিস্ট। আদার সোর্সেস ফান্ডেড দ্য লিস্ট। তো আমরা কি লিখলাম? ট্রেন্ড লিখলাম, হাইয়েস্ট পয়েন্ট লিখলাম, লোয়েস্ট পয়েন্ট লিখলাম। হাইয়েস্ট পয়েন্ট কিন্তু দুইটারই, 2017, 2018 দুইটারই হাইয়েস্ট পয়েন্ট লিখতে হয়েছে। যেহেতু সেম ছিল, এজন্য আমাদের হচ্ছে আলাদা করে মেনশন করতে হয় নাই। লোয়েস্ট পয়েন্টটাও সেমই ছিল, সেই জন্য একসাথে লিখে ফেলছি। While the most of the money came from the national government in both the years, other sources funded the least. এরপর আমরা আসবো পাই চার্টে। পাই চার্টে এসে কি কোনো ট্রেন্ড আছে? দেখি। স্যালারি 75 থেকে 69 কমছে, টেকনোলজি 8 থেকে 14 বাড়ছে, বিল্ডিং 17 থেকে 17 স্থির রয়েছে। সো এইটা কোনো ট্রেন্ড হইলো না। এখানে ট্রেন্ডই হচ্ছে যে স্যালারিতে সব থেকে বেশি স্পেন্ড করা হয়েছে, আর টেকনোলজিতে সব থেকে কম। এবং এটা হবে, এটা প্রায় সময় তুমি এই জিনিসটা ফেস করবা, যে ট্রেন্ডটাই হচ্ছে তোমার হাইয়েস্ট পয়েন্ট এবং লোয়েস্ট পয়েন্ট বলে দিচ্ছে। এবং এটা বার গ্রাফের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম হয়ে থাকে, পাই চার্টের ক্ষেত্রেও হয়। সো ডোন্ট গেট কনফিউজড। হ্যাঁ, যখন তুমি বুঝতে পারবা যে ট্রেন্ড পাচ্ছ কি পাচ্ছ না, তুমি হচ্ছে সরে আসবো এখান থেকে। তুমি যখন হাইয়েস্ট পয়েন্টে যাবা, তখন দেখবা যে তুমি আসলে হাইয়েস্ট পয়েন্ট লিখতে গিয়ে ট্রেন্ডটাই লিখে ফেলছো, যেটা দুইটাই হচ্ছে সেম। ওকে, তো ইন টার্মস অফ ফান্ডিং, সরি নট ফান্ডিং, স্পেন্ডিং, I get confused sometimes. অলরাইট, সো ইন টার্মস অফ স্পেন্ডিং, স্যালারি সবচেয়ে বেশি স্পেন্ড করেছে, তাই তো? The highest percentage of the money was spent on salaries
and technology received the lowest proportion. দ্যাটস ইট, হাইয়েস্ট পয়েন্ট আর লোয়েস্ট পয়েন্ট। এখানে একটা বিষয় আমি তোমাদের হচ্ছে দৃষ্টি আকর্ষণ করতে চাই। যেমন এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্স ডিফারেন্ট। আমরা যখন লিখলাম while the most of the money came from the national government in both the years, এটা একভাবে লিখছি। আদার সোর্সের ক্ষেত্রে যে সবচেয়ে কম আছে আমরা এখানে আবার বলতে পারতাম the least of the money came from other sources। তো এইভাবে না বলে আমরা কি লিখলাম, the other sources funded the least, different। In terms of spending, the highest percentage of the money was spent passive voice on salaries। তারপর পরেরটা ক্ষেত্রে দেখো technology received the lowest proportion, active voice। তো এই ভেরিয়েশনটা তোমার লেখার মধ্যে থাকতে হবে if you are aiming for higher points, and that's the summary, and it's a high quality summary. Overall, it can be seen that the contribution from all the sources showed an upward trend. While the most of the money came from the national government in both years, other sources funded the least. In terms of spending, the highest percentage of the money was spent on salaries, and technology received the lowest proportion. Next, we will move on to body paragraph 1. বডি প্যারাগ্রাফ ওয়ানে আমরা কি লিখবো, আগে আমরা বলে ফেলছিলাম, সেটা হচ্ছে টেবিলটা লিখবো। টেবিলে ন্যাশনাল গভর্নমেন্ট তার কন্ট্রিবিউশন হচ্ছে 175.5 এম। এম বলতে হচ্ছে মিলিয়ন, আর এখানে পাউন্ডের হচ্ছে সংখ্যা দেওয়া আছে, তার মিলিয়ন পাউন্ড। সেটা 2018 গিয়ে বেড়ে হচ্ছে 177.8 মিলিয়ন পাউন্ড। ওকে, অলরাইট, তাহলে আমরা বিষয়টা লিখি। আমরা বডি প্যারাগ্রাফ 1 শুরু করি লুকিং ইনটু মোর ডিটেইল দিয়ে, মানে আরো বিস্তার দেখার পরে কি দেখা যায়, the contribution from national government was কত ছিল, 175.5 million pound in 2007, which increased to 177.8 million pound। অলরাইট, এটা হচ্ছে একটা ওয়ে। সো একটা বিষয় এখানে আমি মেনশন করতে ভুলে গেছি, যেটা যে যদি একের অধিক সাল থাকে, আমি যাই এখানে। সো এই যে বার চার্ট, পাই চার্ট, টেবিল, এইগুলোর ক্ষেত্রে যদি একের অধিক সাল থাকে, মোর দেন ওয়ান টাইম লাইন থাকে, টাইম লাইনটা একসাথে হবে, তখন আচ্ছা একটু ডিটেইলে যাই, হ্যাঁ, অলরাইট। সো দেখো এই বার চার্ট, পাই চার্ট, টেবিলের ক্ষেত্রে আমরা সামারিতে আমরা কি ব্যবহার করব? সামারিতে আমরা লিখব হাইয়েস্ট এন্ড লোয়েস্ট। লোয়েস্ট, এই যে হাইয়েস্ট লোয়েস্ট লেখার বিষয়টা, এটাকে বলে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ কম্পারিজন। যেটা আমরা দেখলাম যে আমরা সামারিতে ল্যাঙ্গুয়েজ অফ কম্পারিজনই ব্যবহার করছে, যে কোনটা বেশি ছিল কোনটা কম ছিল, হাইয়েস্ট এন্ড লোয়েস্ট। আমি বলতে পারলাম সব ক্ষেত্রে এটা টাইমলাইন ফিক্সড থাকুক আর একের অধিক টাইমলাইন থাকুক, সব ক্ষেত্রেই সামারিতে আমরা হাইয়েস্ট এন্ড লোয়েস্ট অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অফ কম্পারিজনই ব্যবহার করব। ডিফারেন্সটা আসবে যখন বডি প্যারাগ্রাফে যাব আমরা, যদি ফিক্সড থাকে
এত ভুল করলে হয়? যদি ফিক্সড টাইমলাইন থাকে তখন ফিক্সড টাইমলাইন বলতে কি, যদি একটা থাকে অথবা কোনো টাইমলাইন থাকে না, কোনো সাল দেওয়া থাকে না। আচ্ছা, এটা লিখে দিতে হবে, তো লিখে দিলাম, লাইক ওয়ান টাইমলাইন অথবা নো টাইমলাইন এট অল। যদি এরকম হয় তখন আমরা বডি প্যারাগ্রাফে হাইয়েস্ট লোয়েস্টই লিখবো, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অফ কম্পারিজনই ব্যবহার করবো, অর্থাৎ তুলনাই করব কোনটা কত ছিল না ছিল। আমি কি বলতে পারলাম? আর যদি ফিক্সড থাকে না, মোর দেন ওয়ান থাকে, মোর দেন ওয়ান টাইমলাইন যদি থাকে, তখন বডি প্যারাগ্রাফে আমরা কম্পারিজন করব না, তখন বডি প্যারাগ্রাফটা হবে ইনক্রিজ আর ডিক্রিজ। ইনক্রিজ আর, এই যে ইনক্রিজ ডিক্রিজ লেখা হয়, এই লেখাটাকে বলে ল্যাঙ্গুয়েজ অফ চেঞ্জ। আমাদেরকে চেঞ্জ দেখাতে হবে, পরিবর্তনটা দেখাইতে হবে। যদি একের অধিক সাল থাকে, যে প্রথম সালটাতে কত ছিল, পরে বৃদ্ধি পাইলো নাকি কমলো। সো লজিক্যালি এই এই বিষয়টার জন্যই আমরা হচ্ছে যখন এই গ্রাফের ক্ষেত্রে বডি প্যারাগ্রাফ লিখতেছি, আমরা ইনক্রিজ ডিক্রিজই লিখতেছি। অলরাইট, মুভিং অন। National government was, the contribution from national government was 175.5 million pound in 2007 17, which increased to 177.8 million pound in 2018. Okay. এরপরে লোকাল ট্যাক্সেস। এই লেখার মধ্যে একটু ভিন্নতা থাকতে হবে। আমি যেটা আগে বললাম যে ওভারঅল লেখার সময় আমি দেখাইলাম যে প্রত্যেকটা সেন্টেন্সই আলাদা আলাদা ছিল। লাইকওয়াইজ আমরা যখন বডি প্যারাগ্রাফ লিখবো, সেখানে হচ্ছে আমরা ভেরিয়েশন নিয়ে আসার চেষ্টা করবো, এবং কিভাবে লাইন গ্রাফের ক্ষেত্রে ভেরিয়েশনটা নিয়ে আসতে হয়, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অফ চেঞ্জের ক্ষেত্রে কিভাবে ভেরিয়েশনটা নিয়ে আসতে হয়, সেই বিষয়ে আমার একটা ডিটেইলড ভিডিও আছে, সেটাও আমি হচ্ছে কমেন্টে দিয়ে দেবো, সরি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা হচ্ছে দেখে নেবা, লিঙ্কটা ডিসক্রিপশনে থাকবে। সো লোকাল ট্যাক্সেসের ক্ষেত্রে কি হয়েছে দেখো, 91.2 মিলিয়ন থেকে 102.3 মিলিয়ন, আর আদার সোর্সের ক্ষেত্রে 38 থেকে 38.5। তাহলে দেখা যাচ্ছে যে ন্যাশনাল গভর্নমেন্ট, লোকাল ট্যাক্সেস এবং আদার সোর্সেস, এই তিনটার মধ্যে লোকাল ট্যাক্সেস সব থেকে বেশি বৃদ্ধি পাইছে, এবার ডিফারেন্সটা বেশি ছিল। এখানে ছিল মাত্র 2, আই মিন লিটল মোর দেন 2, এখানে 0.5, আর এখানে কত দেখো, 10 মিলিয়নের উপরে। তাহলে এই বিষয়টাও মেনশন করা খুবই জরুরি, এবং এইটা মেনশন করতে গিয়েই আমরা লেখার মধ্যে একটা ভেরিয়েশন নিয়ে আসতে পারবো। কিভাবে লেখা যায়? উইথ রিগার্ড টু the contribution, আচ্ছা contribution এর দরকার নেই, with regard to local taxes, local taxes there was a significant rise of কত মিলিয়ন, about 11 million, significant rise of about 11 million pound. There was a significant rise of 11 million pound between in the contribution between 2017 and 2008. তাহলে ডিফারেন্ট। এখন আমরা যাবো হচ্ছে আদার সোর্সেস। Okay. The money that came
from other sources like grant went up slightly from 35.5 sorry 30 কত exactly 38 yeah from 38 million to 38.5 million pound during the given period. You see, তোমরা যদি তিনটা সেন্টেন্স পড়ো তোমরা দেখতে পাবা যে তিনটা সেন্টেন্সই তিন রকম. Looking into more detail, the contribution from national government was 175.5 million pound in 2017, which increased to 177.8 million pound in 2018. With regard to local taxes, there was a significant rise of about 11 million pound in the contribution between 2017 and 2018. The money that came from the other sources like grant, আচ্ছা এখানে একটা cohesive device use করা উচিত. On the other hand, এটা আমি মনে মনে চিন্তা করছিলাম কিন্তু লেখার সময় লিখিনি. So the money that came from the sources from other sources like grant on the other hand went up, বৃদ্ধি পাইছিল তো. You see, এইটা আরেকটা বিষয় হচ্ছে ডেমনস্ট্রেট করেন যে আমি সবসময় বলি লেখার সময় অ্যাটলিস্ট 5 মিনিট সময় রেখে দিতে হবে রিভিশনের জন্য, কারণ কত সিলি মিস্টেক যে তোমরা করবা লেখার সময়, আই মিন ইটস জাস্ট আনবিলিভেবল. যেমন এখনই দেখলাম যে আমি যদি এটা রিভাইজ না হইতাম আমি দেখতাম না যে ওয়েন্টের পরে আপ শব্দটা আমি মিস করছি, অথবা অন দ্য আদার হ্যান্ড যেটা আমি চিন্তা করছি সেটা আমি লিখি নাই, না লিখে চলে গেছি. সো এই মিস্টেকগুলো খুব সহজে ধরা পড়বে. স্পেলিং মিস্টেক, অসংখ্য স্পেলিং মিস্টেক হচ্ছে ধরা পড়বে রিভিউর সময়. সো remember to revise the writing once you are completed. Now, the money that came from other sources like grant, on the other hand, went up slightly from 38 million to 38.5 million pound during the given period. তো এই যে ভিন্ন ভিন্নভাবে লেখা যায় এইটা নিয়ে যেটা আমি বললাম যে একটা ভিডিও আছে, সো আমি এখানে এটা আবার নিয়ে আসতেছি না, এখানে ভিডিওটা লম্বা হয়ে যাবে. তো ওই ভিডিওটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবা কিভাবে হচ্ছে রাইটিং ভেরিয়েশনটা নিয়ে আসতে হয়. আমি এটাতে অনেক ডিটেইলে কথা বলছি. নাও দ্যাট ওয়াজ আওয়ার বডি প্যারাগ্রাফ 1, যেখানে আমাদের হচ্ছে টেবিলটা লেখা দরকার ছিল. আচ্ছা, টোটাল ইয়েটাও লিখে দেওয়া উচিত কত থেকে কত বাড়লো, এটা না হলে হচ্ছে লেক অফ ইনফরমেশন থেকে যাবে. টোটাল অ্যামাউন্টটা 304.7 থেকে 318.6, এই জিনিসটা আমরা লিখে দেই. Moreover, the total amount grew from কত 304 318 4.7 million to 318.8 million pound. That's it. এখানে আর কিছু লেখার দরকার নেই আমার. That's it. So yeah, moreover, the total amount grew from 304.7 million to 318.8 million pound. Okay, that's it. এটা ছিল আমাদের বডি প্যারাগ্রাফ 1, যেখানে আমাদেরকে টেবিলটা লেখা দরকার ছিল এবং সেটা আমরা লিখছি. এখন আমরা চলে যাবো বডি প্যারাগ্রাফ 2-তে, যেখানে আমরা হচ্ছে পাই চার্টটাকে খুবই সংক্ষেপে লেখার চেষ্টা করব. শব্দ একটু বেশি হবে, তুমি যদি বেশি মার্কস পেতে চাও তোমার ওয়ার্ড একটু বেশি হবে, 150 ওয়ার্ড থেকে অনেক বেশি হবে. খেয়াল করবা যদি গুগলে তুমি সার্চ করো ব্যান্ড 8 ব্যান্ড 9 এর আনসারগুলো দেখবা যে টাস্ক 1 কোয়েশ্চেন হচ্ছে 200 ওয়ার্ডের কাছাকাছি চলে যাচ্ছে, আর টাস্ক 2 কোয়েশ্চেন 300 350 ওয়ার্ড পর্যন্ত আছে. So if you want to organize it in a nicer way, then you have to use more words. You know, there is no other exception. কিন্তু যারা হচ্ছে এগেইন একটু দুর্বল, তারা এত কিছু মেনশন না করলেও চলতেছে. You can just, you know, mention the main things. That's it.
আই মিন শুধু হচ্ছে এই যে ডাটাগুলা যে কোনোভাবে মেনশন করলেই হচ্ছে, বাট যদি ভালো স্কোর পেতে হয় তাহলে হচ্ছে সাজায় গুছায় বিভিন্ন সেন্টেন্স, বিভিন্ন স্ট্রাকচার, বিভিন্ন ওয়ার্ডস অবশ্যই ব্যবহার করতে হবে। মুভিং অন টু বডি প্যারাগ্রাফ 2। বডি প্যারাগ্রাফ 2 তে আমরা হচ্ছে পাই চার্টটাকে ডিসক্রাইব করব। অলরাইট, নাও পাই চার্টে কি আছে দেখা যাক। এটা হচ্ছে স্যালারি, যেটা 75% থেকে 69%-এ কমছে। আর টেকনোলজি হচ্ছে 8% থেকে 14%-এ বাড়ছে। আর বিল্ডিংস অ্যান্ড ট্রান্সপোর্ট 17%-এ জায়গায় রয়েছে। সেকেন্ড বডি প্যারাগ্রাফ লেখার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, অর্থাৎ যদি সিমিলারিটি থাকে, যেমন এটা স্যালারি হচ্ছে কমছে আর টেকনোলজিও যদি কমতো, অথবা বিল্ডিংস এন্ড ট্রান্সপোর্ট এটা যদি কমতো, তখন সেই দুইটাকে আমরা একসাথে লিখতে পারতাম রেসপেক্টিভলি দিয়ে। তো এটা এখানে নাই। আমি যদি নেক্সট কোনোদিন হচ্ছে অন্য কোনো গ্রাফ সলভ করে এবং সেখানে এরকম সিমিলারিটি থাকে, তাহলে আমি সেই জিনিসটা এক্সপ্লেন করার চেষ্টা করবো। আমার হয়তো আগের কোনো ভিডিওতে এটা থাকতে পারে, আই এম নট শিওর, বাট থাকার কথা, কারণ সেখানে বার চার্ট, পাই চার্ট সবকিছু সলভ করছি। মুভিং অন। তো কি হয়েছে, স্যালারি 75 থেকে 69%-এ। অলরাইট, তো একটা অবশ্যই কোহেসিভ ডিভাইস দিয়ে শুরু করতে হবে। সেখানে অন দ্য আদার হ্যান্ড বলা যায়, অথবা ইন টার্মস অফ পাই চার্ট এটা বলা যায়, অথবা কোনো স্মার্ট ওয়েতে শুরু করা যায়। এই যে পার্সেন্টেজটা, এটাকে বলতে স্পেন্ডিং, রাইট? কোন জায়গায় কোনটা স্পেন্ড করা হয়েছে, এর মানে হচ্ছে কোন আই মিন খাতে কত পার্সেন্ট হচ্ছে খরচ করা হয়েছে। এটাকে ইংলিশে বলে অ্যালোকেশন, অ্যালোকেট করা, ফান্ড অ্যালোকেট করা। সো আমরা এই শব্দটা ইউজ করব, এবং এই ভালো ভালো শব্দগুলো ইউজ করা জরুরি। কেন জরুরি সেটাও আমি অনেকবারই বলছি। মুভিং অন। সো আমরা শুরু করব কিভাবে, as far as the allocation is concerned, concerned, sorry, concerned, as far as the allocation is concerned, comma, 75%, 75% of the total budget was spent on salaries. জিনিসটা খেয়াল করো, ওভারঅলে যখন আমরা স্যালারি বিষয়টা লিখলাম, দ্য হাইয়েস্ট পার্সেন্টেজটা হচ্ছে স্যালারিতে স্পেন্ড করা হয়েছিল। ওইখানে স্যালারিটা কার, এই যে ডিটেইলসটা, এই যে অফিসার্স এন্ড স্টাফ, এই ডিটেইলসটা আমরা মেনশন করিনি, কারণ ওভারঅলে বা সামারিতে আমরা ডিটেইল মেনশন করব না। বাট when you are writing body paragraph, you are supposed to explain it, you are supposed to mention the details. তো এখানে আমরা মেনশন করব এই স্যালারিটা কার, স্যালারিজ অফ অফিসার্স অ্যান্ড স্টাফ in 2017, comma, which declined, অথবা ড্রপড, অথবা হোয়াট এভার, আই মিন অনেকগুলো ভার্ব আছে, যে কোনো একটা ইউজ করতে পারো। ডিক্লাইন্ড টু, আই গেস 69% it was, in the next year, অথবা the following year, অথবা in 2018, anything you want to write. Here we go. Nice. তারপর টেকনোলজিতে 8% থেকে 14% আছে। বেশি লেখার সময় আহ, চেষ্টা করবা যে কোনো কানেকশন পাওয়া যায় কিনা। যেমন আমি একটা ইয়েতে লিখছিলাম, একটা বার চার্ট সলভ করতেছিলাম, আমি আমি শিওর তোমরাও এই বার চার্টটা সম্পর্কে পরিচিত। সেটা ছিল হচ্ছে নাম্বার অফ বয়েজ এন্ড গার্লস প্লেইং স্পোর্টস। তো সেখানে ফুটবল একটা ক্যাটাগরি ছিল। ফুটবলে বয়েজের সংখ্যা ছিল হচ্ছে, যতটুকু মনে পড়ে, 60, আর গার্লসের সংখ্যা ছিল 20, রাইট? তো এক্ষেত্রে আমি বলছিলাম যে এরকম যদি থাকে যেখানে কানেকশন পাওয়া যায়, কি 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 ধরনের কানেকশন? যেমন এখানে একটা কানেকশন আছে, বয়েজের সংখ্যা 60, গার্লসের সংখ্যা 20, যার মানে হচ্ছে বয়েজের সংখ্যাটা গার্লসের সংখ্যার 3 গুণ, 3 টাইমস অফ
দ্যাট অফ বয়েজ, আই মিন দ্যাট অফ গার্লস। তাহলে সো এরকম মাঝে মাঝে হতে হবে ডাবল বা 4 গুণ, অথবা সেম হলে তো সেম লিখবা। তো এরকম কানেকশন খোঁজার চেষ্টা করবা, এবং তখন কি হবে, সেন্টেন্সটা একটু ডিফারেন্ট হবে। এবং আমি আগেই বলছি যে আহ, সবগুলো প্রত্যেকটা সেন্টেন্স আমরা আলাদা আলাদা স্টাইলে লেখার চেষ্টা করবো। মুভিং অন। সো এই ক্ষেত্রে আমার কেন এটা মনে পড়ছে, যেমন 8 থেকে 14 ডাবল হয়নি, ওকে, ডাবল হয়নি, বাট অলমোস্ট ডাবল। অলরাইট, এই বিষয়টা আমরা এখানে মেনশন করতে পারি। The spending on কি টেকনোলজি, টেকনোলজি এখানে কনভার্সলি শব্দটা ইউজ করা যায়। এই যে বললাম না, কোহেসিভ ডিভাইস ইউজ করতে হবে। কনভার্সলি কেন ইউজ করলাম, কারণ ওই যে স্যালারিতে হচ্ছে কম ছিল, আর এখানে হচ্ছে ডাবল হয়েছে, বাড়ছে, সেই জন্য বিপরীত ভাবে কনভার্সলি। দ্য স্পেন্ডিং অন টেকনোলজি কনভার্সলি কি হয়েছে, অলমোস্ট অথবা নিয়ারলি, আমি যে কোনো একটা লিখলে হচ্ছে, নিয়ারলি ডাবলড, ডাবলড ইন 1 year, যে 1 বছর দেওয়া আছে 2017 থেকে 2018। নাও ইসি, একটা জিনিস খেয়াল করো, এখানে যে আমি বললাম যে ডাবল হয়েছে, রাইট? নাও এই সেন্টেন্সটার থেকে কি আইডিয়া করা যাচ্ছে যে টেকনোলজিতে স্পেন্ডিংটা কত পার্সেন্ট ছিল? আইডিয়া করা যাচ্ছে? ও বাই দ্য, একটা বিষয় এখানে, আমি সরাসরি এখানে দ্য স্পেন্ডিং লিখছি, অ্যাকচুয়ালি এটা হবে দ্য পার্সেন্টেজ অফ স্পেন্ডিং। কারণ অ্যাকচুয়াল স্পেন্ডিং এবং দ্য পার্সেন্টেজ অফ স্পেন্ডিং এর মধ্যে অনেক পার্থক্য। অলরাইট, লাইক ওকে, আমি ওইদিকে যাচ্ছি না, ভিডিও বড় হয়ে যাবে। মুভিং অন। তো যখন হচ্ছে পার্সেন্টেজ দেওয়া থাকে, সেই পার্সেন্টেজ বা প্রপোর্শন এই জিনিসটা মেনশন করতে হবে। সো দ্য পার্সেন্টেজ অফ স্পেন্ডিং অন টেকনোলজি কনভার্সলি নিয়ারলি ডাবলড ইন 1 year। এই সেন্টেন্সটা থেকে বোঝা যাচ্ছে না যে টেকনোলজিতে স্পেন্ডিংটা অ্যাকচুয়ালি কত পার্সেন্ট ছিল। সো এজন্য এখানে দুইভাবে করা যায়। আহ, কিভাবে, একটা হচ্ছে ব্রেকেটে দিয়ে দিলাম, কত থেকে, ফ্রম 8% টু 14%। ওকে, দ্যাটস ওয়ান ওয়ে, তুমি ব্র্যাকেটে দিয়ে দিলা, বাট নাম্বারটা মেনশন করতে হবে। আরেকটা হয় কি, এখানে তুমি একটা সেন্টেন্স লিখতে পারো, যদি দেখো যে ওয়ার্ড লেখা যাবে, সময় আছে, তুমি এখানে একটা সেন্টেন্স লিখতে পারো। ইন 1 year it was 8% in, sorry, I'm 8% in 2017। না, এরকম না, আহ, একটু সুন্দর করে লেখা উচিত, গোয়িং ফ্রম 8% টু 14%। এইভাবে সেন্টেন্সের সাথেও লিখতে পারবো একটা সেন্টেন্স দিয়ে, অথবা ব্রেকেটেও দিয়ে দিতে পারবা, বাট দ্য বটম লাইন ইজ ইউ হ্যাভ টু মেনশন দ্য নাম্বারস। বাকি রয়েছে স্পেন্ডিং অন বিল্ডিংস অ্যান্ড টেকনোলজি। However, the proportion allocated for buildings and transport remained stable at কত পার্সেন্টে, 17% during the period, given period, যেটা দেওয়া আছে। দ্যাটস ইট। আচ্ছা, দেখি তো কয়টা শব্দ হইলো, 243। হুম, অনেকগুলাই। বাট এখান থেকে আহ, যেটা আমি আগে বললাম, যে যদি হচ্ছে ভালো স্কোর পেতে হয়, তাহলে হচ্ছে ওয়ার্ড সংখ্যা একটু বেড়েই যায়। তোমরা হচ্ছে যদি চেক করতে পারো, যে কোনো একটা কোয়েশ্চেন গুগলে সার্চ করে 8 ব্যান্ডের অথবা 9 ব্যান্ডের আনসারটা দেখলে দেখবা যেখানে 200-র উপরে ওয়ার্ড সবসময় পাওয়া যায়। So the trick is you have to write as fast as possible, and you have to write the details as creatively
অ্যাজ পসিবল। তোমার লেখাতে ক্রিয়েটিভিটি যত বেশি থাকবে, পয়েন্ট অফ কোর্স বেশি হবে। এই লেখাটাতে অবশ্যই 8 থেকে 8.5 স্কোর আশা করা যায়। সো এই ছিল তোমাদের এই কম্বাইনচার, যেটা নিয়ে এত মাথা ব্যথা। আই হোপ ইউ হ্যাভ ফাউন্ড ইট ইজি এনাফ, অ্যান্ড নেক্সট টাইম হচ্ছে এই কম্বাইনচার সলভ করতে আর ভয় পাবা না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকবে।